the best threading, waxing, facial. প্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত রাজনৈতিক বিষয়ক টক শো টাইম পলিটিক্স। দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে যিনি বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করি। এই আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন দুজন অতিথি, সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, এবং সঙ্গে আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাবেক ছাত্রনেতা এবং নেত্রকোনা জেলা সমিতির সভাপতি বিদ্যুৎ সরকার। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে একটি কর্মসূচি ছিল বিএনপির। দর্শক, এখানে যুক্তরাষ্ট্র বিএনপি পৃথক দুটি কর্মসূচি পালন করেছে। একটি জাতিসংঘ সদর দপ্তরের সামনে, অন্যটি নিউ ইয়র্ক কনসুলেটের সামনে। তারা দুটি কর্মসূচি পালন করেছে এবং সেই কর্মসূচির বিষয়বস্তু অবশ্যই বাংলাদেশের এই সমসাময়িক রাজনীতি এবং বিএনপি এবং 20 দলীয় জোট যে দাবি করছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে তারা আজকে বিক্ষোভ করেছে। আপনারা আজকে বিক্ষোভ করেছেন, দুটি কর্মসূচি ছিল। আমি প্রথমে তাই আপনার কাছেই আসতে চাই, আপনি একটু আমাদেরকে আজকের কর্মসূচিটি বলুন। যে আপনারা তো নিয়মিতই আমরা দেখছি যে ওয়াশিংটনে, হোয়াইট হাউসের সামনে, স্টেট ডিপার্টমেন্টের সামনে এবং এর আগে অসংখ্যবার আপনারা জাতিসংঘ সদর দপ্তরের সামনে করেছেন। সম্ভবত আজকে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসের সামনে প্রথমবারের মতো হয়তো করলেন। তো আজকের দাবিগুলো কি ছিল, নাকি বরাবরের যে দাবিগুলো করে এসেছেন সেগুলোই ছিল আজকের দাবি? ধন্যবাদ মিস্টার সাকিব। প্রথমে আমি টাইম টিভিকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য। আমি আজকে যেহেতু ফেব্রুয়ারি মাস, আমি ফেব্রুয়ারি মাসে আমাদের 21-এর যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত করছি করে আমি যুক্তরাষ্ট্র বিএনপির আজকে যারা যেখান থেকে দেখছেন দর্শক এবং নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনার কোশ্চেনটা ছিল ভেরি ফ্যান্টাস্টিক। আজকে আমি 2টার সময় পৌঁছাই ওয়াশিংটন থেকে। এখানে এসে ইউনাইটেড নেশন, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেস, সিনেটে আমরা লাগাতার কর্মসূচি দিয়েছিলাম যখন থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই লক্ষ্যে লাগাতার কর্মসূচির একটি অংশ হিসেবে আজকে আমাদের এই বিশাল কর্মসূচি একটি ছিল ইউনাইটেড নেশন জাতিসংঘের সদর দফতরের সামনে, যা সরকারের জন্য একটা বিশাল ধরনের বিক্ষোভ, সরকার বিরোধী বিক্ষোভ বলে আমরা দাবি করছি। এবং এই অচল অবস্থা থেকে নিরসন হওয়ার লক্ষ্যে যদি শেখ হাসিনা পদত্যাগ না করে এই লাগাতার হরতাল অবরোধ এবং এখানে যুক্তরাষ্ট্রের জাতিসংঘে, হোয়াইট হাউসে, কংগ্রেস সিনেটে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের 16 তারিখ ফেব্রুয়ারি মাসের সোমবার আমাদের পরবর্তী বিক্ষোভ হোয়াইট হাউসের সামনে। সারা আমেরিকার থেকে বিএনপির অঙ্গ সংগঠন, দলীয় সংগঠনের লোকজন ওখানে উপস্থিত থাকবেন। জি, এই যে আপনারা লাগাতার যে কর্মসূচি পালন করছেন, ওয়াশিংটনের সামনে 16 তারিখে হবে, এর আগেও হয়েছে, জাতিসংঘের সামনে আপনারা করেছেন, আজকে নিউ ইয়র্ক কনসুলেটের সামনেও করেছেন, এতে করে আপনারা কি কোনো ফল পাচ্ছেন? ডেফিনেটলি ফল পাচ্ছি, কারণ বিদেশে যুক্তরাষ্ট্রের একটা বহু বড় অংশ বাংলাদেশি প্রবাসী এখানে থাকেন। আমাদের প্রত্যেকটি এলাকায় যার যার লেভেলে যোগাযোগ এত সূক্ষ্ম এখন যে সোশ্যাল মিডিয়া বলেন, টেলিফোন বলেন, ইন্টারনেটের সো মেনি ওয়ে আছে টু কানেক্ট উইথ এভরি সেক্টর অফ বাংলাদেশ। সো আমরা এখানে থাকলেও আমাদের মনটা কিন্তু বাংলাদেশে পড়ে থাকে। এবং যখনই কিছু হয় দেশে তো সব বন্ধ করে দিয়েছে, মিডিয়া থেকে শুরু করে আপনার কথা বলার সব স্বাধীনতা বন্ধ। এখন বিদেশ থেকে আমরা যা বলছি বাংলাদেশ থেকে তা হা করে তাকিয়ে দেখছে এবং ডেফিনেটলি এটা কাজে লাগছে। জি, আমি বিদ্যুৎ সরকার আপনার কাছে আসি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা একজন, আপনি রাজনীতি করেছেন, খুব সরাসরি রাজনীতির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিলেন। এখন দীর্ঘ সময় যাবৎ প্রবাস জীবন আছেন, এই নিউ ইয়র্কে আপনি আছেন। এই যে নিউ ইয়র্কের সামনে, জাতিসংঘের সদর দপ্তরের সামনে, ওয়াশিংটনে যে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে একের পর এক বিএনপি এবং তাদের যে 20 দলীয় জোট, এবং সঙ্গে আছে জামাত পন্থী একটি সংগঠনও থাকে কখনো কখনো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। টাইম টিভি অনুষ্ঠানের দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম। একটা ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান, যেখানে
আমরা নিজের আত্মসমালোচনা, দেশের সমালোচনা, দেশের রাজনৈতিক সমালোচনা নির্ভীক কণ্ঠে, উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি প্রিজুডিস অর কোনো পারসিকিউশন বা ভয় ভীতির বাইরে থেকে আমরা এখান থেকে সমালোচনা করতে পারি, বলতে পারি। ধন্যবাদ আপনাকে। এর জন্যই আমাদের আমেরিকা ইজ গ্রেট। উই ক্যান সে এনিথিং হোয়াট ইজ রাইট অ্যান্ড লিগ্যাল, অ্যান্ড উই ক্যান হ্যাভ আওয়ার ওপিনিয়ন টু এক্সপ্রেস। শত শহীদের রক্তের বিনিময়ে এই ভাষা আন্দোলনের উত্তরণ ধরেই আজকের এই স্বাধীনতা। এই স্বাধীনতার সমস্ত শহীদ, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই আত্মত্যাগের বলিয়ান হয়ে আমরা যে পথে অগ্রসর হয়েছি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানায় আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবং শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার মতামত প্রকাশ করছি। এখানে একটা মতামতের জায়গা। জি, প্রথম কথা হলো, ইয়েস, মানুষের রাইট, সবার রাইট আছে, আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ব্যক্তিগত ইচ্ছা আছে, মতটাকে প্রাধান্য দেওয়ার আপনার রাইট আছে, এখানে ডেমনস্ট্রেশন করার এবং মত প্রকাশের রাইটটাই গণতন্ত্রের প্রথম সোপান এবং সৌন্দর্য। সৌন্দর্য। আপনার মতের ভিন্নতা আছে দেখেই তো গণতন্ত্র, নাহলে তো বেসুরা হয়ে যেত, সব একদলীয় শাসন বা রাজতন্ত্র হইতো। এখন ডেমনস্ট্রেশন আপনার করবেন, রাইট আছে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে এই দেশের যে অস্থিতিশীলতা, এই এসএসসি পরীক্ষাটা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না, যারা পরীক্ষা দিতে যাইতেছে তাদেরকে বোমা দিতেছে, টিচারদের বোমা হইতেছে। এই পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম ১৭,০০০ গ্রেপ্তার হয়েছে, ৭ লাখের উপরে আসামি আছে এবং অসংখ্য আহত। এই যে এই ভীতিকর পরিস্থিতি দেশের, এই টেরোরাইজ, এভরিবডি ইজ নট পার্টিসিপেটিং ইন দ্য প্রসেস, স্বতঃস্ফূর্তভাবে কেউ পার্টিসিপেট করতেছে না, যেটা হয়তো ভীতিকর অবস্থায় মানুষকে গৃহবন্দী করে রাখতেছে। এই পরিস্থিতিকে উত্তরণ কি? সামাজিক উত্তরণটা আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, রাজনৈতিক দায়বদ্ধতা আমি যে কিছু একটা বলে আমার রাজনৈতিক দল আমাকে বাইর করে দিব দলের থেকে, আমার তো এই ভয় নাই। সামাজিক সংগঠনের সুবিধাটাই হইল আমরা সমাজের যে কলুষিত দিকটা আমরা আঙুল দিয়ে দেখাইতে চাই। neither BNP nor আওয়ামী লীগ should not be go through that process। আমাদের এই ৭৮ জন মানুষ মারা গেছে, তাদের দায়িত্ব কে নেবে? এই পরিবারগুলির জন্য দায়িত্ব কে নেবে? যে লোকটা পরীক্ষা দিতে যায় নাই, ওই ছেলেদের ভবিষ্যতের কি হবে? তারা যেন একটা বছর পিছিয়ে যাবে, তাদের জীবন সম্বন্ধে কি হবে? আমরা যারা বিদেশে আছি আর যারা সচ্ছল মানুষ, তাদের ছেলে মেয়ে আমেরিকা আসে, কেনাডা আছে, ইন্ডিয়াতে লেখাপড়া করে, ইভেন গোলাম আজমের নাতি নাতকার যারা আছে ছেলে মেয়ে, তারা সবাই ইন্ডিয়াতে লেখাপড়া করে, বা যত নেতা নেত্রী বড় বড় যারা আছে তাদের সমস্ত ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করে। তাদের লেখাপড়ার জীবনের কোনো প্রবলেম হয় না, তাদের কোনো সংশয় নাই, তারা এই প্রবলেমটা ফেস করে না। এই ৭৮ জন লোকজন মারা গেছে সবাই সাধারণ মানুষ, অলমোস্ট এভরিবডি। দুই একজন সরকারি কর্মচারী হইলেও হইতে পারে, পুলিশ হইতে পারে, এটা সমস্ত সাধারণ মানুষ। এই লোকগুলি সাধারণ মানুষ কেন এই রাজনৈতিক জিম্মি হয়ে থাকবে? জি, আপনি যে বলছিলেন যে এই যে ৭৮ জন মানুষ মারা যাচ্ছে, বোমা মারা হচ্ছে, পেট্রোল বোমা মারা হচ্ছে, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। তো এই যে টেরোরিস্ট বলতে যাচ্ছেন, তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কর্মসূচি এখন বিএনপি তথা ২০ দলীয় জোটের চলছে বাংলাদেশে, এটাকে কি আপনি আন্দোলন বলছেন, নাকি আপনি এদেরকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে ফেলাতে যাচ্ছেন? আন্দোলন হবে স্বতঃস্ফূর্ত। জনগণ যেমন এরশাদ বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার লোক চলে আসছে রাস্তায়, তখন প্রশাসন বিকল হয়ে গেছে, নট টেরোরাইজড, বুঝছেন? গণতান্ত্রিক আন্দোলনটা যেমন আপনার পৃথিবীর অনেক জায়গায় দেখছেন, যেমন মিশরে হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছে, ইভেন ইউক্রেনে যা হয়েছিল কিছুদিন আগে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চলে গেছে। সেনাবাহিনী, সরকারি কর্মচারী, পুলিশ সবাই এসে জনগণের সঙ্গে যোগ দিচ্ছে। এটা হচ্ছে কি স্বতঃস্ফূর্তভাবে জনগণ দেখতেছে না, ইট ক্যানট টলারেট, দিস ইজ ইউ আর রং, গভর্নমেন্ট ইজ রং।
তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে আইসা রাস্তার মধ্যে নেমে গেছে, জি। নেমে গে তখন জনগণকে রোধ করার ক্ষমতা কোনো সরকার, কোনো সেনাবাহিনী, কোনো দেশের কোনো বাহিনীরই নাই। জি, আচ্ছা, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে এই যে বলা হচ্ছে যে বিএনপি তথা 20 দলীয় জোটের আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নাই, আমরা দেখছিও যে আমরা খুব বেশি রাজপথে কিংবা বাংলাদেশের কোনো রাস্তাঘাটে বিএনপি নেতাকর্মীদেরকে সচরাচর আমরা দেখছিও না, এই বিষয়টি আপনি কি জবাব দেবেন? ধন্যবাদ। আমি ওনার যে তথ্যটি উড়িয়ে দিলেন তা সম্পূর্ণ আমি তার খণ্ডন করতে চাচ্ছি যে যদি আওয়ামী লীগের বিপক্ষে কিছু হয় সেটাই টেরোরাইজ করা হয়, টেরোরিজম বলা হয়, অহিংস সহিংস বলা হয়। সুকৌশলে ওনারা যখন করেন, যখন ওনারা জামাতের সাথে সঙ্গ নিলেন তখন জামাত ভদ্রলোক, আর এখন জামাত টেরোরিস্ট। সো আওয়ামী লীগের স্বভাবে হলো ইউ আর উইথ মি অর মাই এনিমি। কারণ উনি অনেকগুলো কথা বললেন যে আজকে বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি এখন সংসদে নাই। উনি যে কথাগুলো বললেন, আমি কয়েকটা পয়েন্ট একসাথে না করলে সবগুলো আনসার দেওয়ার আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, আপনি তো পয়েন্ট নোট করেছেন, একজন দর্শক টেলিফোন করেছেন, আমি একটু দর্শকের টেলিফোন নিয়ে আপনার কাছেই ফিরবো, আপনার আলোচনার মধ্যেই আমরা থাকবো। জি, সম্মানিত দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? এই আলোচনা শুনতে পাচ্ছেন? জি, আমি আলোচনা শুনছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি আমাদের এই আলোচনায় যোগ দিন। আমি কি সরাসরি কথা বলা যাবে? জি, আমরা সরাসরি তো শুনতে পাচ্ছি আপনাকে। আমি মোহাম্মদ রুহুল আমিন নাসির, জ্যাকসন হাইট থেকে। জি, বলুন। আমি বিদ্যুৎ ভাইকে একটু প্রশ্ন করতে যাচ্ছি। জি, বিদ্যুৎ সরকার শুনছেন? বর্তমান পরিস্থিতিতে যে গণতন্ত্র, সেখানে কি বিরোধী দলের কোনো স্পেস আছে যে তারা মিছিল মিটিং করবে? 90-তে তো একটা স্পেস ছিল, স্বৈরাচার এরশাদও একটা স্পেস দিয়েছিল। বর্তমান সরকার কি সেই স্পেসটা বিরোধী দলকে দিচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নাশিদ, উনি জ্যাকসন হাইটস থেকে প্রশ্ন করেছেন। আমরা কথা দিয়েছিলাম যে সরাবত হোসেন বাবুর কাছে আলোচনায় ফিরবো, আমরা এই প্রশ্নটি একটু পরে নিচ্ছি আপনার কাছ থেকে উত্তরটি। উনি বললেন যে শিক্ষার্থীরা আজকে প্রবলেমে পড়েছে। আমরা যদি একটু ব্যাক করে যাই, আমি ওই জনাব আমার প্রতিপক্ষকে বলছি, প্রতিপক্ষ না, উনি ঠিক না, একই কথা। ওকে, হ্যাঁ, মতের ভিন্নতা থাকতে পারে। আজকে যারা বিএনপির হরতাল অবরোধের জন্য মায়া কান্না করছেন, তারা ঠিক 2002 সালে এই শেখ হাসিনার নেতৃত্বেই পরপর দুবার হরতাল দেওয়া হয়েছিল পরীক্ষা চলাকালীন। 2005 সালে লাগাতার হরতাল দেওয়া হয়েছিল। আমার কাছে লিস্ট আছে ডে ওয়াইজ। আরেকদিন কোনো এক সময় বড় সময় পেলে, কারণ আজকে অনেকগুলো কথা আমরা বলবো যেগুলো অতি প্রয়োজন, এখন যে লিস্ট নিয়ে বসা যাবে না আজকে কারণ সময়ের স্বল্পতার জন্য। 2005 সালে লাগাতার হরতাল দিয়েছিলেন ঠিক ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষার সময়, এবং এই লাগাতার হরতাল অবরোধ দিয়ে ওনারা ক্ষমতায় যাওয়ার পায়তারা করেছিলেন এবং অনেকাংশে সফল হয়েছিলেন। বাংলাদেশে আমি আরেকদিন আপনাদের এখানে টক শোতে আই ওয়াজ এ ভিজিটর দেখছিলাম যে এক ভদ্রলোক বলছিলেন যে জাতীয় পার্টির সময় শত না হাজার হাজার মামলা বিএনপি এবং আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল। সেম থিং আজকে মামলা হামলা দিয়ে আপনি মনে করেন সরাবত হোসেন বাবুকে ধরবে, তাকে ধরলে কাকে কাকে আগে ধরলে তার জন্য যারা বেরোবে তাদেরকে আগে ধরা হচ্ছে, প্রিএমটিভ অ্যাটাক করা হচ্ছে, যেটা বিভিন্ন বিদেশে হয়। সো আমাকে ধরলে আমার জন্য কারা আসবে তাদেরকে তো আগেই ধরে ফেলছে, নাম্বার 1। নাম্বার 2, অহিংস এবং সহিংসকতা। শিক্ষার্থীদের বেলাতে বললাম, মেট্রিক পরীক্ষার এই মায়া কান্না আওয়ামী লীগকে ছাড়তে হবে, কারণ তারা আমাদের চেয়ে বহু অংশে বেশি এই এসএসসি পরীক্ষাকেই অনেক বড় ধরনের ক্ষতি করেছিলেন। আপনারা ইতিহাস টানলে পাবেন 96, 95, 2002 সাল, 5 সাল। আমি সেদিকে আর যাচ্ছি না। আরেকটা উনি বললেন যে জনগণের সম্পৃক্ততা নাই। আমি ওনাকে জাস্ট একটু ফ্ল্যাশব্যাক করতে বলবো আজকের অনুষ্ঠানের পরে গিয়ে, যে জনগণের সম্পৃক্ততা আপনি কোথায় না দেখলেন? কারণ বিএনপি একটা সর্ববৃহৎ দল। এই জাতীয়তাবাদী শক্তির লোকগুলোকে যদি আপনি পাহারা, এখন পুলিশ আগে যখন মিছিল হতো পুলিশ পাশে যেত, তো একটা ককটেল বাইরে থেকে বিরোধী দলরা মারতো। এখন পুলিশ নিজে গুলি করছে যে তুমি সামনে আসলে তোমাকে আগে গুলি করবো, তোমার বাসায় তোমার ওয়াইফ বিধবা হবে, তোমার বাচ্চারা কাঁদতে থাকবে সারাদিন। সো এখন এভরিডে, যেটা কোনোদিন যে লাস্ট রিসর্ট গুলি করে মানুষ। আর এখন তিনটা বাহিনী বলতে পুলিশ, র্যাব, বিডিআর, এদের প্রধানরা এসব প্রকাশ্যে মনে হচ্ছে নাসিম অথবা আমির হোসেন আমু বক্তব্য দিচ্ছে যে দেখা মাত্র গুলি করো।
আবার একটু সময় দেন। জি, আমাদের একজন দর্শক আছেন লাইনে, তো এই জন্য আমি বলছি যে একটু আলোচনাটা একটু সংক্ষেপে করলে আমরা একটু সুযোগ পাবো দর্শকের কথা শোনার জন্য। ঠিক আছে, আমি পরীক্ষার কথাটা বললাম, তারপরে চলে আসি যে এই অবরোধ হরতাল কোত্থেকে শুরু হলো। দেখেন, আমি ওনাকে প্রতিপক্ষই বলছি, কারণ আই লাইক টু সে দ্যাট 5ই জানুয়ারি 2015 সালে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যখন ওই 1 বছর সময় দেওয়ার পর, একটা বছর অনেক সময়, যে ওনারা সংবিধানের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য একটি ইলেকশন দরকার, পরে আমরা আলোচনা করে আবার একটি ইলেকশন করে নেব, তখন উনি 1 বছর অপেক্ষা করার পর 5ই জানুয়ারি আন্দোলন ডাক দিলেন ঢাকা শহরে। তার আগে অনেকগুলো জনসভা করা হয়েছে, সেগুলোতে আপনারা যদি দেখেন, আপনারা আমার মনে হয় টেলিভিশনে আপনারাও কভার করেছেন, যে বিশাল বিশাল মহাসমাবেশ হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কই, ওখানে তো আপনারা এইভাবে বাধা দেন নাই। ঠিক ঢাকায় যখন কিছু করতে হয়, তখন আপনারা সারা বাংলাদেশের 5 তারিখে পরিবহন ব্যবস্থাটাকে একদম স্টপ করে দিলেন, দিয়ে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করলেন 26 ট্রাক বালু ট্রাক দিয়ে, 26টি। এইগুলো আমরা নতুন, এই যে দেখছেন অনেকে বলে পেট্রোল বোম, এই অনেক কাহিনী নতুন দেখছেন, আমরাও নতুন দেখেছি, যে 26টি ট্রাক দিয়ে 3 বারের প্রধানমন্ত্রীকে কিভাবে একটি বাড়িতে আটকে রাখা হয় তার অফিসের ভিতরে। শুধু তাই নয়, তারপর ওনাকে পেপার স্প্রে, আমরা বলবো মাস্টার্ড গ্যাস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, ওনাকে এই পেটুয়া পুলিশ বাহিনী ওনার গেটের সামনে থেকে ওনাকে মারার পায় তারা ব্রত করেছে, যা দেশবাসী জানে। জি, আমরা একজন দর্শকের কাছেও যাই। দর্শক কি বলেন আমরা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে দ্রুত আমাদের আলোচনায় যোগ দিন। বিদ্যুৎ সরকারকে করতে যাচ্ছি, আমি আশরাফ হোসেন, সানি সাইড থেকে। জি, সানি সাইড থেকে, জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, বিদ্যুৎ সাহেব সহকারে কিছু কিছু লোকজন বলে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে না। আমরা যখন 96 সনে দেখি যে আন্দোলনে 96, 90, 96-তে আমরা দেখলাম জনগণ সবাই একসাথে হয়, রাস্তার মধ্যে নামে, সামনে পুলিশ থাকে, পিছনে একটা পুলিশ থাকে, যখন মানুষ মুভমেন্ট করে নিরাপত্তাতে। আজকে আমরা কি দেখছি, যখন একটা লোক রাস্তায় নামে সাথে সাথে তাকে গুলি করা হয় এবং বাসা বাড়িতে দাঁড়ানোর মতো অবস্থা নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যুৎ সরকার, আপনার কাছে যে প্রশ্নটি এর আগের দর্শক করেছেন, মোটামুটি আমি দেখছি যে একই রকম প্রশ্ন, যে সরকার স্পেস কি দিচ্ছে? পৃথিবীতে কোনো দেশের কোনো সরকার কখন তার বিরোধী দলকে স্পেস দেয়? আমাকে বলেন, পৃথিবীর কোন দেশের আন্দোলনে কোন সরকার স্পেস দেয় বিরোধী দলকে? স্পেসটা করে নিতে হয় রাজনৈতিক কারণে। জনগণকে যখন বাদ ভাড়া লোক আসে, এটাকে কোনো শক্তি নাই তাকে ফিরে রাখার জন্য। যখন লাখ লাখ জনগণ ঢাকাতে যদি মিছিল করে, দ্যার ইজ নো গভর্নমেন্ট ক্যান রেসিস্ট দ্যাট। এরশাদের সময় দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশে, এখনো দেখেন বিভিন্ন দেশে যেসব দেশের আন্দোলন হইতেছে, গণ অভ্যুত্থান হইতেছে, হ্যাঁ, ওইসবগুলি দেশগুলির মধ্যে দেখেন গভর্নমেন্ট ফেল করে। এখন মারা যাইতেছে না, মানুষ মারা যাইতেছে। আন্দোলন যদি মানুষের এক মানে বাদ ভাঙ্গা আন্দোলন, যেটা ওখানে পৃথিবীতে কোনো জোয়ার নাই, জনগণের উপরে বড় শক্তি কেউ নাই, ওটাকে ফিরে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দেখেন চীনের আন্দোলন দেখেন, চীন যখন সমাজতান্ত্রিক দেশ হইল, চৈন লাইয়ের নেতৃত্বে, আপনার লেনিনের নেতৃত্বে দেখেন, ইভেন আমেরিকাতে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যখন আমেরিকা স্বাধীন হয় ব্রিটিশরা কাছ থেকে, তাদের যে আন্দোলন আছিল, যত সশস্ত্র সংগ্রামী বলেন, বিপ্লবী বলেন, গণবিপ্লবী বলেন, কোনো বিপ্লবী প্রতিরোধ ছাড়া হয় নাই। প্রতিরোধ আসবে যাই নেই, মানুষ বিপ্লব করে। রাজনীতিটা, এই রিস্কটা মানুষের রাজনৈতিক নেতারাও নেয়, জনগণও নেয়, যারা পরিবর্তন আনতে চায়। পরিবর্তন কখনো সহজে আসে না। পরিবর্তনের জন্য পরিবর্তন মানসিকতা লাগে, পরিবর্তন ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে। বাংলাদেশ স্বাধীনতা সহজে আসে নাই, এটাও একটা আন্দোলন। জি, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো টাইম পলিটিক্স। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন।
for the best threading, waxing, facial, color, haircuts, henna, special bridal and party makeup, and more, come to Tenzin Salon, corner of Broadway and 72nd Street in Jackson Heights. আমি ডাক্তার মোহাম্মদ মফিদ। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন। আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। আমিন ফার্মেসি আপনাদের সেবায় স্টোরিয়াতে 29 স্ট্রিট অ্যান্ড 36 অ্যাভিনিউর কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিবিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি। ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি 2903 36 অ্যাভিনিউ অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, ফোন 718-786-6611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো টাইম পলিটিক্স অনুষ্ঠান। আমরা কথা বলছি দুজন অতিথির সঙ্গে। যে দুজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তারা হলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, এবং সঙ্গে আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, নেত্রকোনা জেলা সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বিদ্যুৎ সরকার। আমি আলোচনার আগে কথা বলছিলাম বিদ্যুৎ সরকারের সঙ্গে, আমি এখন ফিরতে চাই আপনার কাছে। এই যে আজকেও আমরা দেখেছি যে ফেনীর বাসে পেট্রোল বোমায় 11 জন দগ্ধ হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় অনেকেই আছেন। প্রতিদিনই হানাহানি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, এটির শেষ কোথায়? আপনাদের কাছে কি মেসেজ? আমরা একদিকে দেখছি যে বিএনপি এবং 20 দলীয় জোটের নেতাকর্মীরা তেমনভাবে মাঠে নেই, তারপরেও রাজনৈতিক কর্মসূচি চলছে, যেটি বিদ্যুৎ সরকার বলতে চাচ্ছেন যে এটিতে জনগণের সম্পৃক্ততা নেই। সেই জায়গায় আপনাদের কাছে কি মেসেজ, যে এই আন্দোলন আর কিভাবে আগাবে? আপনাদের পলিসিটা কি? সরকার তো তাদের অবস্থায় অনড় আছে। আপনার উত্তরটি দেওয়ার আগে আমি একটু ওনার মিস্টার বিদ্যুৎ সরকারের একটা পয়েন্ট একটু ক্লারিফাই করে নিই। যে স্পেসের কথা ওনারা যেটা বললেন, যে স্পেস বিদেশে জায়গায় করে নিতে হয়, এমন অনেকগুলো উদাহরণ দিলেন। এটা যখন আওয়ামী লীগের ক্ষেত্রে আসছে বা এসছিল আগে, ওনারা কিন্তু এই সহিংসতা করেই কিন্তু স্পেসে জায়গা করার চেষ্টা করেছিলেন এবং করেছেন। অহিংস আওয়ামী লীগের সময় কোনোদিন আমরা দেখি নাই। ওনারা সহিংস পছন্দ করেন বলেই এখন সহিংস ফেস করছেন। এবং আপনি যেটা বললেন, আপনার কথা চলে আসি আমি, যে কিভাবে এটা সমাধান সম্ভব। দেখেন, বর্তমান প্রধানমন্ত্রী, আমি বলবো অবৈধ প্রধানমন্ত্রী, রং হেডেড প্রধানমন্ত্রী, উনি যখন হঠাৎ করে শুনলেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মারা গেছেন, উনি কারোর সাথে যোগাযোগ, অফিসিয়ালি বলবো আমি, আনঅফিসিয়ালি যোগাযোগ করেছিলেন বলে করে চলে আসলো ওনার গুলশানের অফিসে। ওনার বিশাল বহর নিয়ে, আমু, নাসিম, বিভিন্ন ধরনের নামে নেতাদের নিয়ে উনি আসলো সহানুভূতি দেখাতে। আর ঠিক তার কয়েকদিন আগে ওই একটা গেটের কথা আমি অনেককে যোগ করে বলি, যে এই গেটটা ভেরি ইম্পর্টেন্ট গেট নাও। এটা একসময় বড় নিলামে বিক্রি হবে, কারণ এই গেটটাতে একসময় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 26 ট্রাক বালুর ট্রাক দিয়ে বেরোতে দেওয়া হলো না আন্দোলন। স্পেস খোঁজার উদ্দেশ্যে উনি যাচ্ছিলেন ওনার অফিসে, জনসভা দিয়েছিলেন। ঠিক সেই গেটটার সামনেই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী আবার তার বাহিনী নিয়ে চলে আসেন কোনো রকম স্কেডিউল ছাড়াই। যখন একটা মা তার সন্তান হারায়, এবারে যে মাই হোক, তার বুকের যন্ত্রণা ওই মা ছাড়া কেউ বুঝতে পারবে না। তখনই ওনার সাথে সমবেদনা দেখাতে উনি খুব রেডি হয়ে ফিটফাট হয়ে এসছেন। এসে দরজার সামনে 3 মিনিট দাঁড়ান নাই, বলছেন 13 মিনিট দাঁড়িয়েছেন। এখানে না দাঁড়ানোর কথা না, উনি গেটের তালা তো ওনাদের কাছে ছিলেন, খুলে ঢুকে গেলে পারতো। সব জায়গায় ওনারা বলছেন বিডিআর, পুলিশ, র্যাব দিয়ে ওখানে ঢুকে গেলে পারতেন। তা আমার কথা হলো যে ইচ্ছা থাকলেই
যদি সদিচ্ছা থাকে যথেষ্ট। জি আমি বলবো অনতি বিলম্বে জি। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে একসাথে বসে এই সমস্যার সমাধান করার জন্য। জি, এটি তো নাগরিক সমাজও চাচ্ছে। বিদ্যুৎ সরকার এই যে প্রধানমন্ত্রী গেলেন, প্রয়োজন সংলাপ। জি, এই যে প্রধানমন্ত্রী গেলেন এবং অনেক দিন হয়ে গেল আরাফাতুর রহমান কোকুর মৃত্যুর দিন থেকে গেট থেকে ফিরে গেলেন, সেই ধারাবাহিকতাটা কিন্তু এখনো রাজনৈতিক আলোচনায় চলছে। সে বিষয়ে আপনার মত আমরা জানতে চাইবো। তার আগে একজন দর্শক টেলিফোনে লাইনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা আপনার আচ্ছা, ফিরি। ধন্যবাদ। আপনি আমার বলে দেখেন, আজকে যে ঘটনাটা শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দলকে নিয়ন্ত্রিত করতে চাইছে, সেটা কিন্তু বিএনপিও করছে এবং এরশাদও করছে। এবং এই ধারাবাহিকতা, এই রাজনৈতিক যে নির্যাতনের ধারাবাহিকতার থেকে আমরা কিন্তু একটা গভর্নমেন্টও গুড এক্সাম্পল দেখাই নাই, যেন আমরা এটা থেকে উত্তরণে একটা পথ খুঁজতেছি বা সুষ্ঠু একটা রাজনীতি পরিস্থিতি সৃষ্টি করছি। নট এ সিঙ্গেল। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাই ভালো ছিল, যে চেঞ্জ হচ্ছিল অ্যাট লিস্ট। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সরকার আপনারা 12টা বাজিয়ে দিয়েছেন। না, তত্ত্বাবধায়ক সরকারের কুফল তো আপনি কয়েকদিন আগেই দেখছেন, যে এই গত যত ঘটনাটা ঘটছে সরকার। না, 111 সরি ইন্টারাপ্ট করার জন্য, 111 এর সৃষ্টি তো ওনারাই করছেন এবং ওনাদেরকে বলছে যে ওনাদেরকে এরা আন্দোলনের ফসল হিসেবে ওনারা গিফটও পেয়েছেন। এটা আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু এই জিনিসটা তো আমরা তো নিরপেক্ষ হিসেবে তাদেরকে দিছি, তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে নিরপেক্ষ হিসেবে। তখন খালেদা যেই গভর্নমেন্ট ছিল তারাই তো দিচ্ছে দায়িত্বটা। তারা আপনাদের দাবি মেনে সম্মানের সাথে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করেন। দেখেন, এই বিলটা এনেছিলেন জামাত এবং আওয়ামী লীগ, এবং খালেদা জি এটাকে সমর্থন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনেন, এবং এতে করে কিন্তু পালাবদল ভালোভাবে হয়েছিল। কিন্তু লেটলি যে ঘটনা ঘটছে, যার জন্য ওটা থেকে ফেরত আসতে হচ্ছে। আর যে জিনিসটা আমি কথা বলতেছি, দেখেন, গণতন্ত্রের প্রাথমিক শর্তটা কি? মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সকলের পার্টিসিপেশন না হলে একতরফা হয়ে যায়। যে গণতন্ত্র আজকেরই হোক, গতকালকেরই হোক, যেটাই হোক। আর বাংলাদেশের স্বাধীনতা সংবিধানের বারবার কাটাছেঁড়া করার ফলে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ওই পরিস্থিতি থেকে উত্তরণ একটা প্রয়োজন ছিল। তারপর আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ভালো কথা, তত্ত্বাবধায়ক সরকার 2-3টা চেঞ্জ হয়েছিল। পরবর্তী লেটলি যে ঘটনা ঘটছে, এটার জন্য তো কোনো গভর্নমেন্টকে আপনার দায়ী করতে পারবেন না। কারণ হাসিনাকেও জেলে পড়ছিল, খালেদা জিয়াকে জেলে পড়ছিল, তাদেরকেও করছিল, থার্ড একটা পার্টি নিয়ে আসতে চাইছিল। ওই অতীতের কথাটা না ভাবিয়া এখন হাউ উই ক্যান ফিক্স দ্যাট প্রবলেম, এখন এই ব্রোকেন সিস্টেমটাকে কেমন ফিক্স করা যায়। এটা আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, আই ক্যান সে সামথিং হোয়াট আই থিঙ্ক ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস সিচুয়েশন। এই সিচুয়েশন থেকে উত্তরণের পথ খোঁজেন আপনারা। এই পথ খুঁজতে হইব রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সমস্ত গোয়ারামি বাদ দিয়া তাদেরকে এটার উত্তরণের পথ খুঁজতে হইব দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য। দেখেন, এখানে শুধু আমাদের দেশের রাজনৈতিক দলগুলি জড়িত নয়, এর সঙ্গে আমি মনে করি এর সঙ্গে জড়িত বিদেশি শক্তি। বাংলাদেশের রাজনীতির এখন যে প্রবলেম রয়েছে, এটা হলো বিদেশি ইনফ্লুয়েন্স হচ্ছে। পাকিস্তানের এমবাসির লোকজন, দূতাবাসের লোকজন ধরা পড়ে উইথ মানি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য তাদেরকে টাকা দেওয়ার সঙ্গে পাকিস্তান বাধ্য হইয়া তার দূতাবাস কর্মচারীকে ফেরত নেয়। দেখেন, আরও কতগুলি জিনিস পাকিস্তান আর বাংলাদেশের যে জিনিস আমার মনে হয় এটার সঙ্গে পাকিস্তানেরও যুক্ত আছে। বাংলাদেশের 1 টাকা সমান পাকিস্তানের 1 টাকা 31 পয়সা। বাংলাদেশের পাকিস্তানের এই যে অর্থনৈতিক অবরোধের ফলে দেশের যে ক্ষতিটা হচ্ছে, এতে বেনিফিট কে পাচ্ছে? পাকিস্তান দেখুন, আমি কয়েকটা পাকিস্তান বাংলাদেশের এক্সপোর্টের হইতেছে $24.92 billion, র্যাঙ্কড 68 ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান হইতেছে তার এক্সপোর্টের $24.71 billion, তাই 69th। বাংলাদেশের জিডিপি 28.6%, র্যাঙ্ক 87th।
আর পাকিস্তানের জিডিপি হইতেছে 25.5%, তার র্যাঙ্ক হলো 115th, and 12% মোর দ্যান পাকিস্তান বাংলাদেশের জিডিপিতে। পাবলিক ডেপ্থ, বাংলাদেশের সরকারের ডেপ্থ হলো 32.2% জিডিপি, আর পাকিস্তান হচ্ছে 52.1% জিডিপি। বাংলাদেশ হলো 108th ইয়ের নিচের দিকে, আর পাকিস্তান হলো ডেপ্থ থেকে 52%, 62% মোর দেন বাংলাদেশ। আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের 5%, পাকিস্তান হলো 6%, 20% মোর দেন বাংলাদেশ। এই যে এই অর্থনৈতিক অবরোধের ফলে যে সিচুয়েশনটা হচ্ছে, বাংলাদেশের এক্সপোর্ট হইতে পারতেছে না, বাংলাদেশের কোনো আমদানি হইতে পারতেছে না, ইন্ডাস্ট্রিগুলি মারা যাইতেছে, লোকগুলি যেগুলি কাজ করে তাদের চাকরি নাই। এই যে এই সিচুয়েশন, অর্থনৈতিক অবস্থার থেকে, এইগুলির থেকে জনগণ কেমনি মুক্তি পাবে, এইগুলি থেকে কে বেনিফিট পাইতেছে, কারা এইটার পেছনে ইন্ধন দিতেছে, এইগুলি আপনারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করে দেশটাকে কিভাবে আগায় যাবে, দেশের কেমনি করে ভালো হবে, ওটা আপনারা চিন্তা দেশের কিভাবে ভালো হবে, দর্শক কিভাবে আমরা দেখি একটু। সম্মানিত দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্মানিত দর্শক, জি আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের আলোচনায় যোগ দিন। আমি ম্যানহাটন থেকে, আমি শেখ আতিক বলছি। জি শেখ আতিক সাহেব, জি বলুন। আমি প্রথমত এই টাইম টিভিকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য এই নিউ ইয়র্কে, বিশেষ করে প্রবাসে। আর সাথে সাথে আমি বাবু ভাইকে একটা প্রশ্ন করতে চাই। কোর্টের রায় অনুসারে আজকে পার্লামেন্ট যে চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকারে, যে একজন সাধারণ নাগরিকের একটা মামলার মাধ্যমে কোর্টের রায় এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার এটা সাংঘর্ষিক। এখন আবার যদি মনে করেন কোন ধরনের আইন পাস করতে, তাহলে তো ওই পার্লামেন্টেই আবার বসে, যেহেতু আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী পার্লামেন্ট, তারাই বিধান করে, এই বিধান অনুসারেই আমাদের দেশ চলে। তাই আমি মনে করি যে এখনকার যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে যদি আবার আমার একটা এই সরকার তারা একটা আইন পাস করলো, তাহলে কি বিএনপি নির্বাচনে যাবে কিনা? মনে করেন তারা তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একটি সুন্দর সিস্টেম বা অন্য কোন ধরনের সিস্টেম নিয়ে আসলো, তখন কি বিএনপি এই আন্দোলন, এই পেট্রোল বোমা এগুলা কি বন্ধ করে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ আতিক, আপনি খুব স্পষ্টভাবে বলেছেন, ম্যানহাটন থেকে আপনাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন। ধন্যবাদ জনাব আতিক, আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন। দ্যার ওয়াজ সুন্দর কোনো পরিস্থিতি সৃষ্টি হলে বা কোনো এনভায়রনমেন্ট হলে আমরা বিএনপি যাবে কিনা। সো ফার্স্ট অফ অল, বাংলাদেশ বিএনপির মুখপাত্র আমি না, আমি যুক্তরাষ্ট্র বিএনপির মুখপাত্র হিসেবে বলতে পারি ইয়েস উই উইল গো, আমাদের নেত্রী যাবেন। আর আরেকটি আপনি তার আগেই বলেছিলেন যে কোর্টের রায়, আপনাকে বন্ধুই বলি ভাই, কোর্টের রায় কি আওয়ামী লীগ তোয়াক্কা করে? যে আওয়ামী লীগের ছত্রছায়া কোর্টে কি না হচ্ছে, কোর্টের ন্যূনতম বেল পর্যন্ত মানুষজন পাচ্ছে না। মানুষের মানবিক অধিকার, নাগরিক অধিকার সব টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে কোর্ট সিস্টেমে। আপনি একটা সাধারণ চোর পর্যন্ত জামিন পাচ্ছে না যদি 1 লক্ষ টাকা আপনার এটাকে কি বলে মুসলকি দেওয়া না হয়। আমি একজনের সাথে কথা বলি কুমিল্লায়, তাকে নিয়ে ধরে রাখা হয়েছে, তাকে 50,000 টাকা শুধু ফোনে কথা বললা কেন আমেরিকায়, তার জন্য তাকে ছুটাইতে হয়েছে কোর্ট থেকে। সো আপনাকে কোর্ট সিস্টেমের ব্যাপারে আমি খুব একটা বলতে চাবো না, এই জন্য যে কোর্টের কিছু সিস্টেম, একটা ব্যারিয়ার আছে, একটা ফায়ারওয়াল আছে। আমরা আমেরিকা থাকি, উই রেসপেক্ট কোর্ট সিস্টেম, বাট আমরা দেশের সূত্র বিভিন্ন তথ্য মিডিয়াতে যা জানি যে কোর্ট সিস্টেম পর্যন্ত আওয়ামী লীগের ছত্র ছায়া চলে গেছে। আওয়ামী লীগ যা বলে কোর্ট তা বলে। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ হতেই হবে, এবং আমরা সুন্দর সিস্টেম যদি কোনোরকমভাবে, হ্যাঁ কেয়ারটেকারের বিভিন্ন নামও হতে পারে। আমরা অনেক সময় কথা শুনেছি, টকশোতে শুনেছি, বিভিন্ন দুই গ্রুপের, আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ এবং অনেক সুশীল সমাজের ব্যক্তিত্বের মাঝেও আমরা মুখেও শুনেছি যে একটা সুন্দর ব্যবস্থা হলে আমরা যাবো কিনা। আরে আলোচনা শুরু করতে তো রাজি না, বিএনপি আলোচনা করারই নাকি লোক নাই। এই দেখেন কোকর একটা জানা যায় অহিংস লক্ষ লক্ষ 10 থেকে 12 লক্ষ লোক শুধু বাংলাদেশে ঢাকায় এসেছিলেন, সারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র আমরা বহু গায়েবে জানা পড়েছি। এই লোকগুলো কোথেকে আসলো বিএনপির? সো কোনো জায়গায় আমাদের স্পেস দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা ভাবছেন সারা জীবন উনি বাংলাদেশের প্রধান থাকবেন, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। এই ফ্যাসিস্ট সবসময় হ্যাভ টু লিভ অ্যান্ড দে উইল লিভ অ্যাজ কুইক অ্যাজ পসিবল। থ্যাংক ইউ। জি, আমি জি আমার একটা কোশ্চেন আছে। আপনার আমেরিকান জাস্টিস সিস্টেমটা তো আপনি খুব এপ্রিসিয়েট করলেন। ডু ইউ বিলিভ ইন আমেরিকান জাস্টিস সিস্টেম? ইয়েস আই ডু। ওকে, তো কোকোকে আমেরিকান জাস্টিস সিস্টেমে যে
তাকে প্যানালাইজ করছে এবং ক্রিমিনাল হিসেবে ধরছে। সে মারা গেছে, আমি আপনি যে মারা গেছে তার নিয়ে কথা বলার আগে চিন্তা করা উচিত ছিল যে লোক মারা গেছে, যে কোন লোকের যদি ফাঁসি হয়ে থাকে। না দ্যাটস ফাইন, আমি কথা বললাম না, আমি ওর জন্য যে একটা মৃত ব্যক্তি যার 40 দিন হয় না তাকে নিয়ে না না ওই বিচারটা কি ঠিক হয়েছিল কিনা আমার কথা, বিচারের কথা তো আরেকটা মিটিং আসা যাবে, আজকে তার 40 দিন যায় নাই, এই কথা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। না আমি খালি ওই জিনিসটা বলতে চাই, আপনি জাস্টিস সিস্টেমে যদি বলতেছেন এই বিচারটা কি তারা আপনারা মনে করেন ঠিক হয়েছে? আপনি জাস্টিস সিস্টেম কাজ করতে গিয়ে আপনি হিউম্যান সিস্টেম বলে যাচ্ছেন, এইটাই আওয়ামী লীগের একটা আচ্ছা, আপনাদের এই তর্ক বিতর্কের মাঝখানে আমরা একজন দর্শকের কাছে যাই। আমরা একজন দর্শক টেলিফোনে লাইনে আছেন। জাস্টিস সিস্টেমটা আমরা আরেকদিন আসবো। যে সম্মানিত দর্শক, আমরা আপনার কাছ থেকে কথা শুনবো। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের এই আলোচনায় অংশ নিন দয়া করে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনছি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। Mr. Sarkar and another is for Mr. Babu. Mr. Sarkar, he was giving and comparing some of the example like revolution of Bolshevik, and he was talking about Zhou Enlai and communist revolution in China. That was a wrong example of within Bangladeshi politics. However, my question is any political solution is achievable in Bangladesh through non-violent movement? Does Bidut Sarkar can answer that question? And second question is to Mr. Babu. Mr. Babu, Khaleda Zia was the Prime Minister 3 times in Bangladesh. Can you promise that your government will arrest Sheikh Hasina and Ershad for the killing of President Zia Rahman? That's my question. Okay, thank you very much. May we know what's your name, please? Okay. আপনার নামটা কি শুনতে পেরেছেন? আমরা নামটা শুনতে পারিনি এবং উনি কোথা থেকে ফোন করেছেন সেটা শুনতে পারিনি। আমি একটা एग्जांपल দিয়েছিলাম বিপ্লব কেন হয়, কিসের জন্য। সমস্ত উত্তরণগুলি হয়, সামাজিক বিপ্লব বলেন, রাজনৈতিক বিপ্লব বলেন, বলশেভিক ও কমিউনিস্ট বিপ্লব বলেন। আমি জাস্ট एग्जांपलের জন্য বলছি, ইজ নাথিং রিলেভেন্ট। সমস্ত বিপ্লবের প্রসেসটাই এক। গণজোয়ার গণবিপ্লবের কাছে সমস্ত কিছু, সমস্ত অন্যায় অবিচার ভাইসা যায়। গণজোয়ারের তোরে সমস্ত কিছু ভাইসা যায়। গণজোয়ার যখন আসবে তখন শেখ হাসিনাই বলেন, খালেদা জিয়াই বলেন, এরশাদই বলেন, কেউ টিকতে পারবে না। গণজোয়ার জিনিসটাই হলো ওইটা। জনগণ যখন মনে করে, জনগণ সর্বক্ষমতায় চলছে এখন, হ্যাঁ, জনগণ যখন মনে করে কাউকে ক্ষমতার অন্যায়ের একটা পর্যায়ে যায়, একটা অন্যায় অবিচার যে কোনো গভর্নমেন্ট, হ্যাঁ, যে কোনো সরকারি যে কোনো রাষ্ট্রতন্ত্রই হোক না কেন, যে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে হয়েছে কিছুদিন আগে, রাজতন্ত্র উচ্ছেদ হয়েছে। তো এই গণজোয়ারটা এমন একটা জিনিস পৃথিবীতে কোনো শক্তি দিয়েই তাকে ফেরানো যায় না। আমি ওটাই एग्जांपल দিয়েছিলাম। আমি কোনো জাস্ট বলশেভিক বা রুশ আর কমিউনিজম, আই হ্যাভ নাথিং পার্টিকুলারলি তাদের কোনো ফর্মুলা আমি বলি নাই। আর যে জিনিসটা হচ্ছে, আপনি আরেকটা জিনিস কথা বললেন, কে কার বিচার করবে, বিচার করার ওটা আমার কাছে, ওটা ওনার কাছে করতেছে। আমি ওনার কাছে, আপনার কাছে যাওয়ার আগে আরো একজন দর্শক টেলিফোনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিন। জি, আমার নাম সারোর খান বাবু, আমি জ্যাকসন হাইট থেকে। জি ধন্যবাদ। আমি টাইম টিভিকে প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের আজকে যে টক শোতে বিদ্যুৎ সরকার যিনি আওয়ামী লীগের উনি আছেন, ওনার কাছে আমার একটা প্রশ্ন। জি বলুন। জি, প্রশ্নটা হলো যে আপনারা জানেন যে এই যে গণতন্ত্র সংবিধানটা কি শুধু আওয়ামী লীগের জন্য নাকি আমাদের সমগ্র বাংলাদেশের এবং বিশেষ করে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবিধান, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে আসবো, তার আগে আগের প্রশ্নটির উত্তর নিব আমরা। শরাফত হোসেন বাবু, আমি জনাব যে দর্শক আপনার নামটা ক্যাচ করতে পারি না, সারোয়ার না এর আগেরটা যিনি বলেছেন, আচ্ছা জি ওনার নামটা আমরা শুনতে পারিনি। জি সারোয়ার খান তো আমার কাছে বলে না বাবু, ওনাকে কোশ্চেন করেছিলেন। সো উনি আগের ভদ্রলোকের উত্তর দিচ্ছি। আপনি যদি এখনো থেকে থাকেন, আপনি নিশ্চয়ই দেখছেন। রং স্টেটমেন্ট দেওয়াটা আওয়ামী সরকার বলেন, আওয়ামী লীগের এটা একটা নর্মাল স্বভাব, এটা স্বভাবে পরিণত হয়ে গেছে, নর্মাল না, ওনারা অ্যাবনর্মাল স্টেটমেন্ট দিয়ে অভ্যস্ত। নাম্বার 2, আপনি বলেছিলেন শেখ হাসিনা এবং হোসেন মোহাম্মদ এরশাদের কে
কাউন্টেবল করা হবে কিনা। অফকোর্স এবার যা দেখাচ্ছেন নতুনত্ব, এই 26 ট্রাক বালুর ট্রাক বলেন আর পেপার স্প্রে বা মাস্টার গ্যাস বলেন, আমরাও কিন্তু নতুনত্ব কিছু দেখাবো। আমরা আপনাকে কথা দিচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় গেলে শেখ হাসিনা এবং এরশাদকে আবারও কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত এই আয়োজন টাইম পলিটিক্স অনুষ্ঠান। আবারও একটি বিরতির সময় হলো, ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। For the best threading, waxing, facial, color, haircuts, henna, special bridal and party makeup, and more, come to Tenzin Salon, corner of Broadway and 72nd Street in Jackson Heights. আমি ডাক্তার মোহাম্মদ মুকিত। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন। আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। আমিন ফার্মেসি আপনাদের সেবায় স্টোরিয়াতে 29 স্ট্রিট অ্যান্ড 36 অ্যাভিনিউ কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিডিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি। ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি, 2903 36 অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। ফোন 718-786-6611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের রাজনৈতিক বিষয়ক টক শো টাইম পলিটিক্স। উষ্ণ আলোচনার মাঝখানে একটি বিরতিতে আমাদের যেতে হয়েছিল, ফিরে আসলাম। আমরা ফিরে আসার পরে বিদ্যুৎ সরকার আপনার কাছে যে দর্শক ফোন করেছিলেন জ্যাকসন হাইটস থেকে সারোয়ার জাহান, আপনাকে বলছিলেন যে সংবিধান কি শুধু সরকারের, একটি দলের, নাকি পুরো দেশের? ধন্যবাদ সারোয়ার খান, আপনার প্রশ্নটা রিয়েলি সময় উপযুক্ত। কারণ আমাদের সংবিধান 72 সালে এক সংবিধান পাইলাম। ওই সংবিধানের আওতায় দেশ গড়ে উঠছিল, বাড়ছিল। 75 সালের পটপতনের পরে সংবিধান কাটাছাড়া করে রইল। 8ম সংশোধনী 5ম সংশোধনী আনলো। আমি বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা সংগ্রাম করছিল, আমরা মুক্তিযুদ্ধ করছিলাম বাঙালি পরিচয়ে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারোর পরিচয় না, বাঙালি দেশ পরিচয় দেবার পথকে রোধ করার উদ্দেশ্যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়। 8ম সংশোধনী 5ম সংশোধনী দিয়ে আমাদের 2 কোটি সংখ্যালঘুকে অনাগরিক করে দেওয়া হলো, 2য় শ্রেণী 3য় শ্রেণীর নাগরিক করে দেওয়া হলো। তার পরবর্তী পর্যায়ে দেখা গেল এই সংবিধানের আওতায় যখন 2001-এ খালেদা জিয়া ক্ষমতায় আসলো, তখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার, ইভেন আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর বিএনপির আন্দোলনে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর উপরে অত্যাচার, এইগুলির বিচার কে করবে? যেখানে মৌলিক অধিকারটা আমাদের নিশ্চিত করে না সংবিধানে। আপনি বলতেছেন সংবিধান শুড বি অবেড বাই দ্য গভর্নমেন্ট ফর ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট। এবং প্রত্যেকটা গভর্নমেন্টই তাদের নিজস্ব প্রয়োজনে, নিজস্ব তাগিদে তারা সংবিধানটাকে তাদের মতন করে ব্যবহার করে। এটা মৌলিক অধিকার যেমন আমাদের নষ্ট হয়,
সমস্ত সংবিধানকেও কাটাছেড়া করে সংবিধানের কলঙ্কিত মর্যাদা করা থেকে হয়। কলঙ্কিত করা, সংবিধানের মর্যাদা থেকে চলে যায়, সংবিধানের ওই মর্যাদাটা থাকে না। এটা নিশ্চিত করতে হইলে রাজনৈতিক সদিচ্ছার দরকার, প্রত্যেকের রাজনৈতিক নেতৃবৃন্দের কমিটমেন্টের দরকার। মুখে এক কথা আর মনে এক কথা, তা তো হয় না। জি, আমরা একজন দর্শকের কাছে যাব। সম্মানিত দর্শক, সম্ভবত আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য লাইনে আছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতেছি তো। জি, আপনি বলুন, আমরা তো আপনার সঙ্গে আছি আলোচনায়। হ্যাঁ জি। হ্যালো দর্শক, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। দুজন অতিথি আপনার কথা শুনতে পাচ্ছেন। বাবু ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখছি। জি বাবু ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো শরাফত হোসেন বাবু ভাইয়ের কাছে। জি বলুন আপনি। বিগত দিনে আমরা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের হ্যালো, আমার প্রশ্নটি হলো জি শরাফত হোসেন বাবু ভাইয়ের কাছে। হ্যাঁ, আমরা তো শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন দেখছি, সেখানে দুই দলের রাজনৈতিক লিডার নেতারা কিংবা কর্মীরা আন্দোলন করছে, তারা হয়তো কেউ মারা গেছে, কেউ ইনজুরিড হয়েছে, কিন্তু বর্তমানে দেখতেছি যে আন্দোলনটা হচ্ছে, বর্তমানে যে বিএনপি যে আন্দোলনটা করছে, সে আন্দোলনটা তো আসলে কোনো রাজনৈতিক কোনো আন্দোলন দেখছি না। সাধারণ পাবলিক মেরে, গাড়িতে আগুন দিয়ে, বোমা মেরে, এবং তারা হরতাল ডাক দিচ্ছে, সবকিছু দিব্যি চলছে, হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছে রাতের বেলা, মানুষ সাধারণ পাবলিক মেরে ফেলছে। এইটা বাবুবের কাছে প্রশ্ন, এটা কি রাজনৈতিক আন্দোলন? আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের আলোচনার সঙ্গেই থাকুন, আমরা জবাবটি জানার জন্য শরাফত হোসেন বাবুর কাছে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, সুন্দর প্রশ্ন। এটা আওয়ামী লীগের কাছে করা আমার মনে হয় বাঞ্ছনীয়, কারণ ক্রস ফায়ার করে টপ টু বটম আপনি রিয়াজ রহমানকে যেভাবে গুলি করে মারলো বা মারার চেষ্টা করলো, গাড়ি ভেঙে টেনে হিস্টে বের করে, সরকার তো স্পেস দিচ্ছে না। আপনি বলবেন যে এটা কি রাজনীতি হচ্ছে নাকি? আমরা পেট্রোল বোমা যারা মারছে, যারা ককটেল মারছে, তারা তো আওয়ামী লীগের অনেকগুলো লোক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরা পড়ছে মিডিয়াতে। অলরেডি ইটস বিন নোন বাই মিডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আওয়ামী লীগের কাজই হচ্ছে কিছু করলেই বিএনপি জামাত বিরোধী দল করছে। এটা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ 33 থেকে 37, এই একটা হিসাব আমাদের মন করা দুই পক্ষই বলি। বিএনপিকে বাদ দিয়ে যেমন আওয়ামী লীগ চলতে পারবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি চলতে পারবে না। লেটস হ্যাভ এ ডায়ালগ। কারণ আমি এই লাইনে চলে আসছি, এই জন্যই দর্শককে বলছি যে এখনই আমি বলবো সরকারের সদিচ্ছা হওয়া উচিত। রাইট নাও একটা আলোচনায় বসে এটা ব্যবস্থা নেওয়া উচিত। আদারওয়াইজ যে ক্যাজুয়ালিটি যাচ্ছে, যে প্রবলেম হচ্ছে, উই আর নট ওয়েলকামিং দোজ অ্যাজ ওয়েল। এখন আপনি একটু স্পেস দিলে আমরা একজন দর্শকের কাছ থেকে ফোনটা নিব। জি, শরাফত হোসেন বাবু স্পেস দিয়েছেন। দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন, নাম এবং পরিচয় জানিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার নিউ জার্সি থেকে বলছি। নিউ জার্সি থেকে শারমিন আক্তার, আপনার মাধ্যমে নিউ জার্সির টাইম টেলিভিশন দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দ্রুত আপনার প্রশ্ন করুন। জনাব বিদ্যুৎকে। জি জনাব বিদ্যুৎ। আমার প্রশ্নটা হলো, এই যে সংলাপ নিয়ে এত কথা হচ্ছে, সংলাপ নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই সংলাপে কেন আওয়ামী লীগ বসতে চাইছে না? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সরাসরি প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পেরেছি এই সংলাপে কেন বসতে যাচ্ছে না। আমরা তো দেখছি, আসলেই দেখছি যে নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপের উপরে চাপ আছে। আমরা দেখেছি যে গতকালকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে এটির সমঝোতায় পৌঁছানোর জন্য, যেটি নেতৃত্ব দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তো এই যে দর্শক নিউ জার্সি থেকে ফোন করেছেন, তারও একই বক্তব্য। আমি বোধ করি বাংলাদেশের অসংখ্য মানুষের এই বক্তব্য। কেন সরকার বসছে না? প্রথম কথা হলো, সরকারের সাংবিধানিক ওয়েতে এটার কোনো সুযোগ আছে কিনা বা সুযোগ করা যায় কিনা, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীতে কোনো সরকার কখনোই গদি ছাড়তে চায় না। আইব খানকেই দেখেন, ইয়াহিয়াদের দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন,
হ্যাঁ, কোনো সরকার তার গদি সহজেই ছাড়ে না, তাদের শেষ আশটুক পর্যন্ত তারা থাকে। বেগম খালেদা জিয়াও ওই তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা আনছিল চাপে পড়া, এরকম চাপে পড়েই তারা করছিল। আমার কথা হইল যেটা করতে হয় এটা জনগণের যদি বাধ্য করে, জন আন্দোলন যদি তাকে বাধ্য করে, তখনই গভর্নমেন্ট বা যে কোনো সরকার চাপে পড়েও ওগুলোর মধ্যে আসে ওই পর্যায়ে। এখন গণ আন্দোলন কি ওই পর্যায়ে আছে? না আমরা শুধু মিডিয়া প্রপাগান্ডা দেখতেছি, না জনগণের সম্পৃক্ত কতটুকু, আর গভর্নমেন্ট কি এখনো মনে করে যে পরিস্থিতি তাদের কন্ট্রোলে আছে? এটা হলো গভর্নমেন্টের ব্যাপার। এক নম্বর কথা। প্রথম কথা হলো আমি সরকারের প্রতিনিধিত্ব করি না, ইভেন আমি আওয়ামী লীগ করি না। আমি একজন সাধারণ সচেতন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে, আমার অন্যায় অবিচারের থেকে আমি কথাটা বলতেছি। আই এম নট রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ অর এনিবডি, আমি আওয়ামী লীগের মেম্বার না। বেসিক্যালি এখানে প্রবাসে আমরা কেউ ওই অন্য আমেরিকাতে বৈশা অন্য কোনো দেশের রাজনৈতিক দলের এখানে করার কোনো রাইট নাই। হ্যাঁ, এটার বলে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট। বললেন দর্শকের কোশ্চেন আমি একটু শেয়ার করি, কারণ ওনারা পরাজয় অনিশ্চিত জানেন, এই জন্য ওনারা চাচ্ছেন না, ওনারা শুনতে চাচ্ছেন না। কারণ সংলাপ হলে একটা নির্বাচন হবে, নির্বাচন হলে আওয়ামী লীগের নিরঙ্কুশ ভরাডুবি হবে। কারণ 92+% এখন আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশে। সবাই বলছে আওয়ামী লীগ কবে যাবে কবে যাবে। আওয়ামী লীগের বিভিন্ন নেতারাও গোপনে বলে থাকছেন। আরেকটি কথা বলে নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা বলছেন যে সব ঠিক আছে। শেখ হাসিনা আমাদের এই রং হেডেড অবৈধ প্রধানমন্ত্রী, ঘুম থেকে উঠেই খালেদা জিয়া কী করছে, তারেক রহমান কী করছে, বাবু কী করছে, ওই যুক্তরাষ্ট্র বিএনপি কী করছে, এবং বিদেশে যারা বিএনপি করছে তাদেরকেও নাকি বিরোধী দলকে নাকি তারাও নাকি ওই ডিজিএফআই পাঠিয়ে ধরে নিয়ে যাবে। সো আমরা এটাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলছি যে আন্দোলন আপনি বিদেশিরা থামাতে পারবেন না, দেশে তো পারছিলেন না। সকাল থেকে ঘুমের থেকে উঠে একটা প্যানিক, বিডিআর পুলিশ, বিজিবি পুলিশ এবং যারা যারা আছেন র্যাব, প্রত্যেকে যেন আওয়ামী বাহিনী হয়ে গেছেন। তাহলে আপনি কিভাবে আন্দোলন করবেন যদি সরকারের যে বাহিনী যারা দেশকে পাহারা দিবে তারা যদি একটা দলের বিরুদ্ধে চলে যায়? সেভাবে সাজিয়ে রেখেছে আওয়ামী লীগ যে একটা একটা করে একটু সময় দেবে না, এমন ভাবে সাজিয়েছে তাদের সরকার গত 6 বছরে, 1 বছর অবৈধ এবং 5 বছর তারা কোনোভাবে বৈধভাবে ছিলেন। যে যেখানে যান গোপালগঞ্জ, আপনি যেই সেক্টরে যান, যেখানে যান সেখানে গোপালী অথবা গোপালগঞ্জ বসিয়ে দিয়েছে। আপনার বিডিআর এই যে পুলিশের আইজি, উনিও গোপালগঞ্জ, র্যাবের আইজি, পুলিশের লোককে র্যাব আইজি করা হয়েছে, র্যাবের মহাপরিচালক করেছে, উনিও গোপালগঞ্জের। সো গোপালগঞ্জ থেকে শেখ হাসিনাকে বেরিয়ে আসতে হবে, ওনাকে বাংলাদেশের নেত্রী হতে হবে। আরেকটা কথা বলবেন আপনার কাছে শুনবো, আমরা একজন দর্শকের কাছে যাই। জি সম্মানিত দর্শক, সালাম আলাইকুম, আপনি কি আছেন? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, জি সালাম আলাইকুম। জি আমি আমার এটা রিসিভ হচ্ছে না তো। জি না, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। জি ওয়ালাইকুম সালাম, আমি খালেদ মাহমুদ বলছি মিশিগান থেকে। জি আপনাকে ধন্যবাদ। জি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, স্পষ্টই শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন? জি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা জি জি, আমার প্রশ্ন হলো এই যে এখন যে আলোচনার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে নাগরিকের থেকে, এটাতেও শেখ হাসিনা বা তার দল রাজি হচ্ছেন এই জন্য যে শেখ হাসিনা তো আসলে জিজ্ঞাসার রাজনীতি করছে। জি জিজ্ঞাসার রাজনীতি করছে, তার পিতা মাতা তার গোষ্ঠী সুদ্ধা হত্যার যেই প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য জনগণের এই দুর্ভোগ সে চায় এবং এই জন্যই সে আলোচনা করতে চায় না। জি আপনাকে ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। তো বিদ্যুৎ সরকার আপনি যেটা বলছেন, আপনি কিন্তু ওনার আলোচনা থেকে কেড়ে নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন। আমাদের হাতেও সময় শেষ বাবু ভাই, আপনি খুব দ্রুত অনেক বলেছেন, আপনি ওনাকে অনেক সময় দিয়েছেন। ইউ ফেভারিং হিম অ্যাজ ওয়েল। না জনাব তারেক রহমানের ইস্যু আমি একটি কথা বলবো, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএনপির, উনি চিকিৎসাধীন আছেন লন্ডনে। বিশ্বাস করেন স্পেসের মাঝে ওনার কথাও আসে। একটি আইন এত তড়িৎ বাংলাদেশের, আপনি বললেন বিচার ব্যবস্থা, এতভাবে বিচার ব্যবস্থাকে কেটে ছিঁড়ে তস করা হয়েছে যে তারেক রহমান লন্ডন থেকে কথা বলছে শেখ হাসিনার জ্বলছে। এটা তো ঠিক না।
সজীবদের জয় এখান থেকে গিয়ে বাংলাদেশে করছে, $2 লক্ষ বেতন নিচ্ছে উপদেষ্টা হয়ে। এগুলোর বিচার কিন্তু একদিন করা হবে। এই তারেক রহমান, আপনাকে আমি বলছি মিস্টার বিদ্যুৎ সরকার, আপনাকে বলছি মিস্টার মডারেটর, আমাদের এবং আপনাদের জীবদ্দশায় জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। যে ব্যক্তিটি মিশিগান থেকে ফোন করেছিলেন সেটি অবশ্যই এটি বলে দেওয়ার কোনো অবকাশ নেই যে এটি তার নিজস্ব বক্তব্য। হ্যাঁ, তারপরেও আপনি যে আলোচনা বলছিলেন। জি, আপনি যেন বলতেছেন আওয়ামী লীগ দলীয়করণ করতেছে সমস্ত জায়গায়, তার গোপালগঞ্জে রাখছে। আমি লেট মি নো, বিএনপি আমলে বিএনপিকে দলীয়করণ করে নাই, প্রশাসনিক ফ্রম টপ টু বটম, পুলিশের টপ টু বটমকে বিএনপি দলীয়করণ করে নাই, তাদেরকে এইগুলি ইভেন আপনার যখন বিরোধীতে থাকেন তখন আপনার কাছে এক্সট্রিম মনে হয়, আওয়ামী লীগ যখন বিরোধী ছিল তখন তাদের কাছে এক্সট্রিম মনে হয়েছিল। আপনি নিরপেক্ষ তদন্ত করে দেখেন না, 10টা ফোন কল করেন আপনি 8টা পাবেন গোপালগঞ্জে এত মানুষ নাকি বাংলাদেশের সমস্ত পাওয়া যাচ্ছে না, সব ঢাকা শহরে। না, গোপালগঞ্জে এত মানুষ নাকি বাংলাদেশ, আবার ঢাকায় পাঠিয়ে আবার ঢাকা থেকে আমরা পাঠাবো গোপালগঞ্জে ভেরি সুন। আমি জানি আগে দিয়ে পুলিশের আরো অনেক বড় কিছু করবেন সেই আমি জানতাম আগে পুলিশের আসলাম আমার কিশোরগঞ্জের আমরা আমি তথ্য জানেন না, এখন গোপালগঞ্জ, এখন হয়তো এখন গোপালগঞ্জে আমি গোপালগঞ্জে না ভাই, নেত্রকোনা আমার কিশোরগঞ্জের লোক ছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি সেও কিশোরগঞ্জের, আমরা নেত্রকোনার কাছাকাছি আমরা পাড়া প্রতিবেশী ময়মনসিংহ ডিস্ট্রিক্টের। এবং এই যে রাষ্ট্রপতির কথা বললেন, দেখেন সময় আমাদের অত কম, রাষ্ট্রপতির কাছে মানুষ উনি কিন্তু সদস্য পদ বাতিল করে যখন কেউ রাষ্ট্রপতি হয় বাংলাদেশের সংবিধান হতেই হবে, ওনাকে নিরপেক্ষ লোক হয়ে রাষ্ট্রপতির ওত নিতে হয়। What he said other day, উনি বললেন কঠোর হস্তে দমন করো। ওনার একটা জায়গা যেখানে সবাই যেতে পারে, বিএনপি চেয়ারপারসন, বিরোধী দলের নেত্রী ছিলেন একসময়, 3 বারের প্রধানমন্ত্রী, উনি গিয়েছিলেন দলবল নিয়ে, কিন্তু এই রাষ্ট্রপতিও ওই শেখ হাসিনা এবং গোপালগঞ্জের মতো কথা বলছে। সেম থিংস বিএনপির আমলেও আমি আপনাদেরকে চৌধুরী তখন রাষ্ট্রপতি ছিল, এগুলো তার দলীয় লোকদেরকে রাষ্ট্রপতি ডিফারেন্ট আছে। পয়েন্ট হইছে পয়েন্ট মানতে রাজি না, না পয়েন্ট ইউ আর উইথ মি অর মাই এনিমি, এই পলিসি চলে না এখন বর্তমানে। না, ইটস দ্য সেম স্টোরি। ডিজিটালের কথা বলে ডিজিটাল চলছে না ভাই। যারা ক্ষমতায় থাকে তারা তাদেরই লোক নিয়ে ক্ষমতায় বিকেন্দ্রীকরণ করে, ক্ষমতাটা সাজায়, ঠেলে সাজায়। ইভেন এখানেও রিপাবলিকানরা যখন ক্ষমতায় আছে, রিপাবলিকানরা তারা সমস্ত হোয়াইট হাউস থেকে সমস্ত জায়গায় তাদের লোক দেয়। ডেমোক্রেটরা যখন ক্ষমতায় আছে এখন সমস্ত রিপাবলিকের কথা বলেন না, আমি ওয়াশিংটন থাকি, আপনি রিপাবলিক ডেমোক্রেটরা 40,000 নেতাকর্মী এমপ্লয়ি সুইচ হয়, কি ওয়ান্ডারফুল স্মুথ ট্রানজাকশন দে ডু। আমরা কি তার 1% যেতে পেরেছি? দেখেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কেন আসতে পারবো বলা হচ্ছে, এই শেখ হাসিনাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন, ওইসব প্রসঙ্গে যেতে চাই না কেন, এই শেখ হাসিনাও যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা না আসতো এই সরকার প্রধান হতে পারতেন না। আমরা একজন দর্শকের কাছে যাব, যে সম্মানিত দর্শক তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে আবার যদি এরকম অবস্থা হয় তখন আপনি অবস্থার কি করবেন, কাকে দিবেন তত্ত্বাবধায়ক? আমরা যে ঘটনাটা ঘটছে সবাই মিলে করব। জি, আমরা কার ক্ষমতায় থাকবে, একটু সময় যদি আপনারা যদি একটু সময় দেন তাহলে আমরা একজন দর্শকের কাছে যাই। অনেকক্ষণ যাবত সম্মানিত দর্শক আপনি লাইনে আছেন, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের এই আলোচনায় যোগ দিন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ সিংহ জ্যাকসনহাইট থেকে বলছিলাম। জি বলুন। জি জি দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি টাইম টিভিকে ধন্যবাদ দিচ্ছি এমন একটা অনুষ্ঠান করার জন্য। আমি ইন্দ্রজিৎ সিংহ জ্যাকসনহাইট থেকে বলছিলাম। জি, আমার বাবু ভাইয়ের কাছে প্রশ্ন, উনি তো অনেক বড় বিএনপির নেতা মনে হচ্ছে, উনি বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনাকে এরশাদকে কাঠগড়ায় তুলবেন, উনি পেজ চাইছেন, তো উনি কি, আমি উনার মাধ্যমে খালেদা জিয়ার কাছে একটা আবেদন করতে চাই, উনি কি আপাতত এসএসসি পরীক্ষার জন্য 1 মাস কি 1.5 মাস কি সরকারকে কিছু স্পেস দিবেন কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্দ্রজিৎ সিংহ যে প্রশ্নটি করেছেন। দর্শক, চমৎকার একটি কোশ্চেন আপনি করেছেন। আমাদের সময় বোধহয় বেশিক্ষণ নাই, না খুব সময় 1 মিনিটের মতো আছে হাতে। যে আপনি বললেন যে স্পেস, আপনারা যদি ওনার কোশ্চেনটা কি ছিল রিপিট করুন। কথা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি আপনার মাধ্যমে যদি পরীক্ষার জন্য ব্রেক দেওয়া হয়, আপনারা একটা নাম্বার উনি দিলেন যেটা রং নাম্বার, এত লোক মারা গেছে বাংলাদেশে, ডেইলি 600 লোক বার্ন হয় বিভিন্ন জায়গায়।
এইভাবে টেলিভিশনে ফুটেজ দেখানো হয় না যেভাবে এখন দেখানো হচ্ছে, এগুলো সব তাদের চক্রান্তের একটা অংশ। এই আপনার পরীক্ষার্থীর জন্য অবশ্যই এটা ব্রেক দেওয়া, আমরা ভেবেছিলাম যে ম্যাডাম হয়তো একটা করবে যখন কোকো মারা গেল, কিন্তু দেখেন বর্তমান অবস্থা এমন জায়গায় নিয়ে গেছে সরকার যে একটি ছেলে মারা গেল, তারপরে উনি কতটুক ক্ষুব্ধ যে উনি ওখান থেকে সরতে রাজি না, কারণ এই স্পেস দিলেই হাজারো লোক আওয়ামী লীগ মেরে ফেলবে। সো নো স্পেস ফর আওয়ামী লীগ আনটিল দে রিজাইন অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা ব্যবস্থা করবেন না, এটা কোনো সুযোগ বিএনপি দেবে না, ইনশাল্লাহ আমাদের নেতৃত্ব দেবে না। আপনার কথা দিয়ে শেষ করবো। এই পরিস্থিতি কতদিন চলবে আমাদের? আনটিল শেখ হাসিনা রিজাইনস। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে একদম সময় নেই। যে প্রশ্নটি আপনি করেছেন যে আর কতদিন, বিদ্যুৎ সরকার করেছেন যে আর কতদিন এটি চলবে, অন্যদিকে শরাফত হোসেন বাবু বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এটি চলবে। এখন জনগণ আপনারা কি চান? প্রবাসী দর্শক আপনাদের মত কি? আপনাদের মত কি বিরোধী দল, কি প্রধানমন্ত্রী, সরকার, রাজপথের বিরোধী দল তারা কি শুনছেন? এই দায়ভার, এই বিচারের ভার আপনাদের হাতে রেখে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা জানেন টাইম টেলিভিশনের এই রাজনীতি বিষয়ক টক শো শুক্রবার থেকে মঙ্গলবার প্রতিদিন রাত 10টার সংবাদের পর অনুষ্ঠিত হয় সরাসরি। সেখানে আপনারাও সরাসরি টেলিফোন করে আলোচনায় যোগ দিতে পারেন। সে অনুযায়ী আগামী শুক্রবার সরাসরি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।